আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি 4 মার্কিন নাগরিকের একজন মারতে চায় ট্রাম্পকে। এদিকে বাণিজ্য থেকে ইরান যুদ্ধ, ট্রাম্প শি বৈঠকে চাপের কৌশল কি? আরও থাকছে ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহত। এদিকে হরমুজ প্রণালী নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ডাকছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র। আরও থাকছে বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে দেয়া প্রস্তাব বৈধ ও উদার বলছে ইরান। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি 4 মার্কিন নাগরিকের একজন মারতে চায় ট্রাম্পকে। প্রতি 4 জন মার্কিন নাগরিকের একজন মনে করেন হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে গত এপ্রিলের গুলিবর্ষণের ঘটনাটি সাজানো ছিল। সোমবার প্রকাশিত এক জরিপ বলছে, এ নিয়ে নাগরিকদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন দেখা গেছে। অনলাইন সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের জরিপ অনুযায়ী প্রতি 3 ডেমোক্রেট সমর্থকের একজন মনে করেন ঘটনাটি সাজানো। রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার প্রতি 8 জনের একজন। প্রতিবেদন অনুযায়ী বয়স্ক ব্যক্তিদের চেয়ে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে এই ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা বেশি দেখা গেছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযুক্ত বন্দুকধারী কোল টমাস অ্যালেনকে অভিযুক্ত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে 4টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটন হিলটন হোটেলে সেই ঘটনার পরপরই অনলাইনে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। এসব তত্ত্বে দাবি করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির পক্ষে জনসমর্থন বৃদ্ধি করতে ট্রাম্প প্রশাসন নিজেই এ ঘটনার নাটক সাজিয়েছে। নিউজ গার্ডের জরিপে দেখা গেছে 24% মার্কিন নাগরিক মনে করেন ঘটনাটি ভুয়া ছিল, তবে 45% নাগরিক এটিকে সত্য বলে বিশ্বাস করেন। বাকি 32% নাগরিক এ বিষয়ে নিশ্চিত নন। 1000 মার্কিন নাগরিকের উপর গত 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত এই জরিপ চালায় ইউগভ। নিউজ গার্ডের সম্পাদিকা সোফিয়া রুবিনসন এ নিয়ে বলেছেন, এটি খুবই বিস্ময়কর। তিনি আরও বলেন, এই ফলাফল সরকার ও সংবাদ মাধ্যমের প্রতি মার্কিন নাগরিকদের গভীর অবিশ্বাসের বিষয়টি স্পষ্ট করেছে। পেনসিলভেনিয়ার বাটলারের হত্যাচেষ্টার বিষয়ে 24% উত্তরদাতা মনে করেন এটি সাজানো ছিল। ডেমোক্র্যাট সমর্থকদের 42% এই ঘটনাকে সাজানো নাটক মনে করেন। বিপরীতে মাত্র 7% রিপাবলিকান এমনটি ভাবেন। এদিকে গলফ ক্লাবে হত্যাচেষ্টার ঘটনাটি সাজানো ছিল বলে মনে করেন 16% মার্কিন। এর মধ্যে 26% ডেমোক্র্যাট এবং 7% রিপাবলিকান রয়েছেন। সব মিলিয়ে দেখা গেছে 21% ডেমোক্র্যাট সমর্থক বিশ্বাস করেন 3টি ঘটনাই সাজানো। বিপরীতে স্বাধীন ভোটারদের 11% এবং রিপাবলিকানদের মাত্র 3% এমনটি মনে করেন। এদিকে বাণিজ্য থেকে ইরান যুদ্ধ, ট্রাম্প শি বৈঠকে চাপের কৌশল কি? বাণিজ্য যুদ্ধের পর চীনের মিত্র ইরানের সঙ্গে সামরিক সংঘাত বাঁধিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বর্তমানে বিশ্ব অর্থনীতি ঝাঁকুনি খাচ্ছে। এ অবস্থায় ট্রাম্পের আলোচিত বেইজিং সফরে কি নিয়ে দর কষাকষি হতে যাচ্ছে? বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত সূচি অনুযায়ী সফরটি হবে 13 থেকে 15 মে পর্যন্ত। এ সময় শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে রুদ্ধদ্বার বৈঠকে বেইজিং ছোট কিন্তু সুনির্দিষ্ট কিছু অর্জন করতে চাইবে। তবে ট্রাম্পের খামখেয়ালি স্বভাবের কথাও তারা মাথায় রাখবে। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের বেঞ্জামিন হো বলছেন, চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন চায়, তবে তারা জানে এর সম্ভাবনা খুবই কম। গত বছর ওয়াশিংটন ও বেইজিং এক ভয়াবহ বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিল। সে সময় অনেক চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক 145% পর্যন্ত উঠে। গত অক্টোবরে 2 দেশ 1 বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন বৈঠকে বেইজিংয়ের প্রাথমিক লক্ষ্য হবে সেই চুক্তির মেয়াদ বাড়ানো। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইউ সু বলছেন, বেইজিং সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনে সন্তুষ্ট থাকবে, যেমন শুল্কের হার সীমিত পর্যায়ে কমিয়ে আনা। এতে চীনও তাদের নিজস্ব শুল্ক বা রপ্তানি বিধিনিষেধ কিছুটা শিথিল করার যৌক্তিক ভিত্তি খুঁজে পাবে। ইরান যুদ্ধ প্রসঙ্গ,
বিশেষজ্ঞদের মতে ট্রাম্প শি বৈঠকে ইরান ইস্যু এড়ানো বেশ কঠিন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের লিজি লি বলছেন, তেহরানের সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক সম্পর্ককে লক্ষ্যবস্তু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈঠকের আগে থেকেই চীনের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। গত মাসে ট্রাম্প সতর্ক করে বলেন, চীন যদি ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয় তবে তিনি দেশটির পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করবেন। বেইজিং তেহরানের ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদার এবং তারা ইরানে মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ বলে অভিহিত করেছে, তবে একই সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলিতে ইরানের হামলার সমালোচনাও করেছে। খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে হরমুজ প্রণালী। ইআইইউ এর বিশেষজ্ঞ ইউ সুর মতে, ইরান বা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কোনো চাপ চীন মেনে নেবে না, কারণ এই দেশগুলির ওপর চীনের কিছুটা প্রভাব থাকলেও চূড়ান্ত নিয়ন্ত্রণ নেই। লিজি লির মতে, ইরান যুদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক চাপের আরেকটি স্তর তৈরি করবে, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ। দর কষাকষির হাতিয়ার কি? চীনের অন্যতম হাতিয়ার হল তাদের রেয়ার আর্থ বা রিরল খনিজ, যা স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি তৈরির মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে অপরিহার্য। প্রাকৃতিক মজুদ, খনন, প্রক্রিয়াজাতকরণ এবং উদ্ভাবন, রিরল খনিজের এই প্রতিটি স্তরে চীন কয়েক দশক ধরে আধিপত্য বজায় রেখেছে। ইআইইউ এর বিশেষজ্ঞ ইউ সু মনে করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের কোনো ছাড় আদায় করার প্রয়োজন হলে এটিই হবে চীনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বেইজিং ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার ভূ রাজনীতি বিশ্লেষক জো মাজুর বলছেন, ট্রাম্প বিরল খনিজের নিয়ন্ত্রণ নিয়ে খুবই চিন্তিত। এটি এমন একটি বিষয় যেটির সমাধানে ট্রাম্পের হাতে সহজ কোনো উপায় নেই, একটি লং গেম। লিজি লির মতে, বেইজিং সতর্কতার সঙ্গে এই আলোচনায় বসবে। চীন বিশ্বাস করে তারা এখন আগের চেয়ে ভালোভাবে চাপ সামলাতে পারছে। এছাড়া ট্রাম্পের তুলনায় তারা লং গেম বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের খেলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যবর্তী নির্বাচন নিয়ে চাপের মুখে আছেন। চীন এটিকে কাজে লাগাতে চাইবে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের বিষয়টিও আলোচনায় রয়েছে। জো মাজুর বলছেন, ট্রাম্পের সফরের পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর একটি বার্তা দেয়। সেটি হল, ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার পরও মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে ভাটা পড়বে না। চীন রাশিয়ার এই সম্পর্ক পাথরের মতো কঠিন। এদিকে ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি শ্রমিকসহ 3 জন নিহত হয়েছেন। সোমবার 11 মে সংবাদ মাধ্যম লোরিয়েন্ট টুডে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তারা নিহত হন। নিহত 3 জনই ওই এলাকায় কাজ করছিলেন। এদিন জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা। তাৎক্ষণিকভাবে নিহত 2 বাংলাদেশি শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এর আগে দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ডাকছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বহুজাতিক সামরিক পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বৈঠক ডাকছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। তবে ইরান সতর্ক করেছে, সেখানে বিদেশি যুদ্ধজাহাজ মোতায়েন হলে কঠোর জবাব দেয়া হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে সামরিক পরিকল্পনা নিয়ে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে। ইরানের পক্ষ থেকে লন্ডন ও প্যারিসকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ না পাঠাতে সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে। গতকাল ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহুজাতিক এ মিশনের প্রথম প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে 40টিরও বেশি দেশের অংশগ্রহণ থাকবে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ক্যাথরিন ভোট্রিন। গত এপ্রিলে লন্ডনে দুদিনব্যাপী সামরিক পরিকল্পনাবিদদের বৈঠকের পর এ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকে টেকসই যুদ্ধবিরতির পর কৃত্রিম এ নৌপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতৃত্বে বহুজাতিক মিশনের বাস্তব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। জন হিলি বলেন, আমরা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের আস্থা ফিরিয়ে আনতে কূটনৈতিক সমঝোতাকে বাস্তব সামরিক পরিকল্পনায় রূপ দিচ্ছি। এদিকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ফ্রান্স অঞ্চলটিতে তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল দ্য গল মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্র শনিবার জানায় তারা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ HMS ড্র্যাগন পাঠাচ্ছে। দুদেশই বলেছে আন্তর্জাতিক কোনো মিশনের মাধ্যমে জাহাজ সুরক্ষায় সহায়তার প্রস্তুতির অংশ হিসেবেই এ মোতায়েন। ইরানের হুঁশিয়ারি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপত্র বলেন, HMS ড্র্যাগন মোতায়েন সতর্ক পরিকল্পনা। পরিস্থিতি অনুকূলে এলে হরমুজ প্রণালীর স্থিরতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে প্রস্তুত রাখতেই এ পদক্ষেপ। বিধানসভার ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ। বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধনের SIR-এর কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে। সোমবার 11ই মে ভারতীয় সংবাদমাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের ভোটার তালিকা থেকে প্রায় 90.8 লাখ নাম বাদ দেওয়া হয়েছে এবং এর প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলটির দাবি, এই বাদ পড়া ভোটারদের কারণে 2021 সালে তৃণমূল যে 31টি আসনে জিতেছিল সেগুলোর ফল এবার উল্টে গেছে। এতে ওই আসনগুলো বিজেপির দখলে চলে গেছে। তৃণমূলের সাংসদ ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, এই 31টি আসনের প্রতিটিতে যে সংখ্যক ভোটার বাদ দেওয়া হয়েছে তা আগের নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়েও বেশি। কিছু ক্ষেত্রে এই সংখ্যা প্রায় একই রকম ছিল বলেও তিনি দাবি করেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ জানিয়েছে, যদি কিছু আসনে জয়ের ব্যবধান এতটাই কম হয় যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে ফলাফল প্রভাবিত হতে পারে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে আবেদন করতে পারে। আদালত আগের শুনানিতেও এ ধরনের আবেদন করার সুযোগের কথা বলেছিলেন। নির্বাচন কমিশনও বলেছে, নির্দিষ্ট ক্ষেত্রে এ ধরনের পিটিশন দাখিল করা যেতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়ে বলেন, এক আসনে তৃণমূল প্রার্থী 862 ভোটে হেরেছিলেন, কিন্তু ওই আসনে ভোটার তালিকা থেকে 5000-এর বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। সামগ্রিকভাবে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান প্রায় 32 লাখ হলেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সংক্রান্ত 35 লাখেরও বেশি আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশন নিজেদের তথ্য তুলে ধরে উল্টো দাবি করেছে। কমিশন জানিয়েছে, মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলের যেসব আসনের সবচেয়ে বেশি ভোটার বাদ দেওয়া হয়েছে সেখানেও তৃণমূলই জয় পেয়েছে। ইসির তথ্য অনুযায়ী সুজাপুরে 1.50 লাখ নাম বাদ পড়েছে, রঘুনাথগঞ্জে 1.30 লাখ, শামসেরগঞ্জে 1.25 লাখ, রতুয়ায় 1.23 লাখ এবং সুতিতে 1.20 লাখ নাম বাদ গেছে। তবুও এই 5টি আসনই তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রস্তাব বৈধ ও উদার। ইরান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থা নিরসন এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ইরান একটি বৈধ ও উদার শান্তি প্রস্তাব দিয়েছে। তেহরানের দাবি, এই প্রস্তাব মেনে নিলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে। সোমবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তারা সংঘাতের অবসান ঘটিয়ে একটি দায়িত্বশীল সমাধানে আসতে চান। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এখনও একতরফা এবং অযৌক্তিক দাবি নিয়ে পড়ে আছে। ইরানের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবে মূলত 4টি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, অবিলম্বে যুদ্ধ বন্ধ করা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং জলদস্যুতা বন্ধ করা। তৃতীয়ত, ওয়াশিংটনের চাপে বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানি অর্থ বা সম্পদ ছেড়ে দেওয়া। এবং চতুর্থত, লেবানন সহ পুরো অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা। বাঘাইয়ের মতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব ইরান দিয়েছে তা আঞ্চলিক শান্তির স্বার্থে অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। অবরোধ প্রত্যাহার এবং সম্পদ মুক্তির দাবি। ইরানের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট এবং তারা এগুলোকে আইনি অধিকার হিসেবে দেখছে। ইসমাইল বাঘাই জানান, অন্যায়ভাবে তাদের সম্পদ আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক রীতির পরিপন্থী। এই সম্পদ মুক্তি এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলে দুদেশের মধ্যে উত্তেজনা অনেকটাই প্রশমিত হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাবকে সংকটের একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সূত্র ডন।